আপনারা কি গঙ্গাসাগর এসে গেছেন নাকি আসবেন বলে ভাবছেন? যদি আপনারা গঙ্গাসাগর এসে গিয়ে থাকেন তাহলে গঙ্গাসাগর এসে কোথায় থাকবেন, খাওয়া দাওয়াই বা কোথায় করবেন, কিরকম চলছে 2024 সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, এই সব কিছু থাকছে আজকের এই পর্বে। গত পর্বে আপনারা দেখেছেন আমি শিয়ালদা থেকে লোকাল ট্রেনে ডায়মন্ড হারবার পৌঁছে সেখান থেকে একটি অসাধারণ ক্রুজ জার্নি করে পৌঁছে গিয়েছিলাম গঙ্গাসাগরের কচুবেড়িয়া জেটি ঘাটে। এই হলো কচুবেড়িয়া জেটি ঘাট। সেখান থেকে ম্যাজিক গাড়ি করে পৌঁছে গেছিলাম গঙ্গাসাগর। যারা সেই পর্ব মিস করে গেছেন তাদের কাছে অনুরোধ রইল পর্বটি দেখে নেওয়ার। আজ 6ই পৌষ 1430 বঙ্গাব্দ। আর দিন কুড়ি পরেই গঙ্গাসাগরে মিলিত হবেন লাখ লাখ পুণ্যার্থী মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য। কিরকম চলছে সেই 2024 সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি? আর তাই আমি সৌম্য গঙ্গাসাগর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন পর্বে। গঙ্গাসাগর, যেখানে প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন মা গঙ্গার পবিত্র জলে মাথা ছুঁয়ে সাগর পাড়ের কপিল মুনির আশ্রমে পূজা নিবেদন করে পুণ্য সঞ্চয়ের আশায়। যেখানে মা গঙ্গার প্রবাহ মিলিত হচ্ছে সাগরে, তাই হলো গঙ্গাসাগর। আর এই বিরাট উৎসবকে ঘিরেই আয়োজিত হয় এক বিশেষ মেলা, যা পরিচিত গঙ্গাসাগর মেলা নামে। পুরাণ মতে দেবরাজ ইন্দ্র রাজা সাগরের অশ্বমেধের ঘোড়া চুরি করে এনে তা কপিল মুনির আশ্রমের কাছে লুকিয়ে রাখেন। রাজা সাগর তার সেই ঘোড়ার সন্ধানে 60,000 ছেলেকে পাঠান এবং সেই ঘোড়াকে খুঁজে পাওয়া যায় কপিল মুনির আশ্রমের কাছে। স্বাভাবিকভাবেই অভিযোগ আসে কপিল মুনির কাছে। কপিল মুনি তার ক্রোধ সংবরণ না করতে পেরে 60,000 ছেলেকে তার ক্রোধের বশে ভস্মীভূত করে দেন। ফলত সেই 60,000 আত্মার স্থান হয় নরকে। পরে রাজা সাগর কপিল মুনির কাছে এসে অনেক অনুনয় বিনয় করলে কপিল মুনির রাগ কিছুটা শান্ত হলে তিনি বলেন, মা পার্বতী যদি কখনো গঙ্গারূপে ধরিত্রীতে আসেন, সেই গঙ্গার পবিত্র জল যদি এই ভস্মের ওপর পড়ে, তাহলে সেই আত্মা নরক থেকে স্বর্গের পথে পাড়ি দেবে। উত্তরকালে রাজা সাগরের উত্তরসূরি রাজা ভগীরথ বহু তপস্যার ফলে বাবা মহাদেবকে তুষ্ট করেন এবং বাবা মহাদেব তার কথা রাখার জন্য মা পার্বতীকে গঙ্গারূপে ধরিত্রীতে পাঠান। পৌষ সংক্রান্তির সেই তিথিতেই মা গঙ্গার পবিত্র জল স্পর্শ করে সেই ভস্মকে এবং রাজা সাগরের 60,000 পুত্রের আত্মা পাড়ি দেয় স্বর্গের উদ্দেশ্যে। এই কারণেই প্রতি বছর পৌষ সংক্রান্তির পুণ্য তিথিতে বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষ মনে করেন গঙ্গার এই পবিত্র জলে স্নান করলে তাদের আত্মাও পরবর্তীকালে স্বর্গে পাড়ি দেবে। সকাল 7টা থেকে কপিল মুনির আশ্রম খুলে দেওয়া হয় দর্শনের জন্য। তারপর দুপুরে আধ ঘন্টা বন্ধ থাকে বাবাকে ভোগ নিবেদন করার জন্য এবং মন্দির খোলা থাকে সন্ধে 7:30 পর্যন্ত। 7টা থেকে বাবার আরতি করা হয়। সেই আরতির পর বাবা শয়নে যান এবং মন্দির বন্ধ করা হয়। কপিল মুনি আশ্রমে এসে যারা পুজো দিতে চাইছেন সেক্ষেত্রে তারা পুজোর সামগ্রী কোথা থেকে পাবেন? মন্দিরের ঠিক সামনেই রয়েছে ডালা অর্কিড। তিনটে ডালা অর্কিড রয়েছে। তো এই যে এই একটি, দুটি এবং তিনটি, তো 3টি ডালা অর্কিড রয়েছে। এই ডালা অর্কিডের ভেতরে প্রচুর স্টল রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো স্টলে কেনাকাটি করে নিতে পারেন, আপনাদের পুজোর ডালি সাজিয়ে নিতে পারেন কপিল মুনিকে পুজো অর্পণ করার জন্য। এরকম পরপর 3টি ডালা অর্কিড রয়েছে, তার ভেতরে স্টল রয়েছে। তো আপনারা যে কোনো একটি স্টল থেকে ডালা সংগ্রহ করে নিয়ে কপিল মুনির আশ্রমে পুজো দিতে পারেন।
ডালা কত করে দাদা? ডালি যেরকম ইচ্ছে 50 টাকা আছে, 100 টাকা আছে। শুরু 50 থেকে? না, নিম্ন ডালি 30 আচ্ছা আচ্ছা। আর সাজ দিয়ে 50। এই সমস্ত ডালা অর্কিডের ভেতরে প্রচুর কিন্তু স্টল রয়েছে। পুজোর সামগ্রী এখান থেকেই আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তিনটি ডালা অর্কিড রয়েছে, তার ভেতরে রয়েছে অজস্র স্টল। তো আপনারা কপিল মুনির আশ্রমে পুজো দিতে ইচ্ছা থাকলে এই সমস্ত স্টল থেকে ডালা সাজিয়ে নিতে পারেন এবং সেই পুজো অর্পণ করতে পারেন বাবার আশ্রমে। এই দিকে হলো সাগর, আর ঠিক তার উল্টো দিকের যে রাস্তা সোজা চলে যাচ্ছে কপিল মুনির আশ্রমে। সাগরের পাড়ে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে। এই যে মেন যে সাগরে নামার যে রাস্তাটা ছিল আগে, সেটা এবছর বন্ধ করে দেওয়া হয়েছে, বাঁধ দেওয়া হচ্ছে পাড় সংরক্ষণের জন্য। তো এইদিকে একটা চা খাওয়ার দোকান রয়েছে, এদিকেও রয়েছে। এছাড়াও প্রচুর দোকান কিন্তু এই যে প্রধান রাস্তা অর্থাৎ কপিল মুনির আশ্রম থেকে যে রাস্তা সাগরের দিকে আসছে, সেই রাস্তার দুধারে কিন্তু অজস্র কেনাকাটা জিনিসের দোকান রয়েছে এবং রয়েছে প্রচুর খাবারের দোকান। চা থেকে শুরু করে টুকটাক টিফিন জাতীয় খাবারের প্রচুর কিন্তু দোকান রয়েছে, যেগুলো খাবারের দোকান। প্রপার ডিনার বা লাঞ্চ করা যে সমস্ত দোকান, সেগুলো কিন্তু আরো কিছুটা আগে রয়েছে এবং মেন রাস্তার ওদিকে রয়েছে। রাস্তার দুদিকে প্রচুর কিন্তু দোকানদানি রয়েছে। আপনারা যদি কেনাকাটা করতে চান এই সমস্ত দোকানে কেনাকাটা করতে পারেন। কপিল মুনির আশ্রমের যে প্রধান রাস্তা, মানে যে রাস্তা সাগরের দিকে যাচ্ছে, তার দুদিকের যে মাঠ রয়েছে সেই মাঠই ব্যবহার করা হয় মেলার জন্য। তো আপনাদের একটু হালকা করে দেখাই কেমন সেই প্রস্তুতি। আগামী 13ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। অফিসিয়ালি 15 তারিখ পর্যন্ত, কিন্তু আরো 2 দিন এক্সটেন্ড হয়। মানে ভাঙা মেলার যে বিষয়টা আছে সেটা 17 তারিখে হয়। তো বেসিক্যালি যারা মূল গঙ্গাসাগরে মেলায় আসতে চাইছেন, সেই সময়সীমাটা কিন্তু 13 থেকে 15। দেখুন প্রচুর বাঁশ নেমেছে। তো এগুলো সব স্টল করার জন্য সেই বাঁশগুলো নেমেছে। এছাড়াও দেখুন আরো একটা দিকে আপনাদের নিয়ে যায়, কপিল মুনির আশ্রমের দুপ্রান্তে, মানে দুদিকের যে মেলা মাঠ রয়েছে, দুটো দিকই সেজে ওঠে এই গঙ্গাসাগর মেলাতে। প্রচুর পুণ্যার্থী ভক্তদের সমাগম ঘটে এই সময়তে। এই সমস্ত জায়গাতে মেলার অস্থায়ী যে স্টল হয় সেগুলো তৈরি হচ্ছে। প্রচুর সাজ সরঞ্জাম নেমেছে সেই স্টলগুলো করে দেওয়ার জন্য। কিছু স্টল তৈরি হয়েও গেছে, আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। যারা যারা গঙ্গাসাগর মেলায় আসতে চাইছেন, 13 তারিখ থেকে 15 তারিখ গঙ্গাসাগর মেলা সবার জন্য অবাধে খুলে দেওয়া হবে। তো আসুন, ঘুরে যান, কপিল মুনির আশ্রম দর্শন করে যান, আশ্রমে পুজো দিয়ে যান। আশা করি সবার খুব ভালো লাগবে এবং এই পুণ্যতিথিতে মা গঙ্গায় মাথা ঠেকিয়ে যান। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম থেকে যে সোজা রাস্তা এসে গঙ্গাসাগরের যে সমুদ্র সৈকত সেখানে এসে মিশত, সেই রাস্তা এখন বাঁধাইয়ের কাজ চলছে, পাড় বাঁধাইয়ের কাজ চলছে, তাই সেই ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। সে কারণেই যারা স্নান করতে আসছেন তারা সেই সোজা রাস্তা ধরে কিছুটা ডান দিকে হেঁটে আসবেন এবং এই দিকে যে নতুন একটি ঘাট করা হয়েছে সেখানে আপনারা স্বচ্ছন্দে স্নান করতে পারেন। আজ ডিসেম্বরের 23 তারিখ, হাতে আর দিন 20 সময় রয়েছে গঙ্গাসাগর মেলার জন্য। আর সে কারণেই প্রস্তুতি একদম তুঙ্গে। এইদিকে পাড় বাঁধাইয়ের কাজ চলছে এবং ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে। এই যে ওয়াচ টাওয়ারগুলো তৈরি হচ্ছে, যে সমস্ত পুণ্যার্থী আসবেন, প্রায় লাখো লাখো ভক্ত সমাগম হয় মকর সংক্রান্তির তিথিতে। তো যে কারণেই তাদের ওপরে নজরদারি করার জন্য কিন্তু তাদের স্নান করতে যাতে কোনো অসুবিধা না হয় বা কোনো রকম কোনো বিপদের সম্মুখীন হলে সেই বিপদ যেন ঠেকানো যায়, তার জন্য তৈরি হচ্ছে এরকম সুউচ্চ ওয়াচ টাওয়ার।
এছাড়াও এদিকে যে মেলার মাঠ রয়েছে সেখানে কিন্তু চাটাই বা যে সমস্ত দরমা দিয়ে যে স্টলগুলো তৈরি হয় সেই সমস্ত জিনিসপত্র কিন্তু আসতে শুরু করেছে। ধীরে ধীরে মেলার মাঠ সেজে উঠছে। দেখুন আমার পেছনের এই সুবিশাল মাঠ কিন্তু ব্যবহার করা হবে মেলার কাজে। তো যারা যারা গঙ্গাসাগর মেলায় আসছেন, এই সমস্ত বিশাল এলাকা জুড়ে গঙ্গাসাগর মেলা আয়োজন করা হয়। তো আসুন ঘুরে যান, আশা করি খুব ভালো লাগবে। আমি যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সামনে গঙ্গাসাগর মেলার ছবিও তুলে ধরার চেষ্টা করব। এদিকে দেখুন অলরেডি অস্থায়ী যে হোটেল বা রেস্টুরেন্ট সেটা চালু হয়ে গেছে। এছাড়াও এখানে দেখুন যারা গ্রুপে আসছেন রান্নাবান্না করে খাবেন, সে কারণে এখানে কিন্তু অস্থায়ী মুদিখানার দোকান আপনারা পেয়ে যাবেন। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসের যে সমস্ত দোকান প্রয়োজন হয় আমাদের, সমস্ত ভুসিমাল বা মুদিখানার দোকান কিন্তু অস্থায়ী মুদিখানার দোকান অলরেডি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তাই যারা গ্রুপে আসছেন মনে করছেন রান্নাবান্না করে খাবেন, যদি সেই রকম আয়োজন করে নিতে পারেন তাহলে কিন্তু মশলাপাতি এখান থেকেই পেয়ে যাবেন। আরো কিছু হোটেল রয়েছে দেখুন খাওয়া দাওয়ার জন্য। সামনে কপিল মুনির আশ্রম, তারই দুধারে রয়েছে প্রচুর দোকান, কেনাকাটার দোকান এবং খাওয়া দাওয়ার দোকান। মা জবা হিন্দু হোটেল, এখানে কিন্তু নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। তাই যারা তীর্থযাত্রীদের মন নিয়ে আসছেন, নিরামিষ খেতে চাইছেন, এই সমস্ত দোকানে কিন্তু আসতে পারেন। গঙ্গাসাগরে থাকার জন্য সবচেয়ে কম খরচে ভালো জায়গা হলো এই ভারত সেবাশ্রম। যারা তীর্থযাত্রীর মানসিকতা নিয়ে আসছেন তাদের জন্য গঙ্গাসাগরে থাকার সবচেয়ে ভালো জায়গা হলো ভারত সেবাশ্রম। ডোনেশনের বিনিময়ে আপনারা ভারত সেবাশ্রমে থাকতে পারেন। প্রচুর ঘর এখানে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু যদি ভারত সেবাশ্রমে থাকতেই হয় সেক্ষেত্রে ঢাকুরিয়ার প্রধান অফিস থেকে আপনারা বুকিং অবশ্যই করে যাবেন। ভারত সেবাশ্রমের দুটো প্রপার্টি পেরিয়ে এসে আপনাদের আরো একটা প্রপার্টি দেখাচ্ছি। এটা হলো গঙ্গাসাগর কল্পকুঠি। রুম দেখাতে পারলাম না, কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে প্রোভাইড করে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও সামনে রয়েছে দেব গেস্ট হাউস, তো এখানেরও কন্ট্যাক্ট নাম্বার আমি প্রোভাইড করে দিলাম নিচে ভিডিও ডেসক্রিপশনে, তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই হলো দেব গেস্ট হাউস। দেব গেস্ট হাউসও কিন্তু রুম অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এই যে মকর সংক্রান্তি, যে গঙ্গাসাগর মেলাতে মানুষজন আসেন, সেই সময়টায় কিন্তু এনাদের রুমের রেট রীতিমতো হাই, 3 থেকে 3,500 টাকা। তো বাকি কিন্তু বছরের সারা বছরই কিন্তু এই সমস্ত রুমের রেট প্রায় ওই 500 থেকে 700 টাকার মধ্যেই আপ ডাউন করে। এসি এবং নন এসি দু রকমের রুমই রয়েছে। বাস স্ট্যান্ডের পাশে রয়েছে স্বর্গ আশ্রম, তো এখানে তোমরা থাকতে পারো। এখানে থাকতে গেলে বুকিং করতে হবে কিন্তু বড় বাজারে এনাদের যে অফিস রয়েছে সেখান থেকে। আমি তাও একটা বুকিং নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, এই নাম্বারে তোমরা বুক করতে পারো। এখানে রুম কিন্তু 300, 800 এবং 1500 টাকার রুম রয়েছে, প্রচুর ঘর রয়েছে। আগে থেকে বুক করলে কিন্তু এই জায়গা পাওয়া সম্ভব। আর সব কটা রুমেই কিন্তু 4 জন করে ক্যাপাসিটি রয়েছে থাকার জন্য। বাসস্ট্যান্ডের রাস্তাতেই রয়েছে কৃষ্ণকালী গেস্ট হাউস। রুমটি একটি ফ্যামিলির জন্য যথোপযুক্ত, বিছানা মোটামুটি 3 জনের জন্য কমফোর্টেবল। বাথরুমের ভেতরে কোমোড, গিজার, আলোর ব্যবস্থা ঠিকঠাক। সারা বছর এই রুমের ভাড়া 1000 টাকার মধ্যে হলেও মেলার সময় এই রুমের ভাড়া গিয়ে দাঁড়ায় 2 থেকে 2,500 টাকা। গঙ্গাসাগরে খাওয়া দাওয়ার জন্য 11 নম্বর রোড থেকে যে রাস্তা সার্কিট হাউস বা কপিলমুনি আশ্রমের দিকে ঢুকে যাচ্ছে, সেই রাস্তার দুধারে কিন্তু খাবারের হোটেল রয়েছে। তো আপনারা যদি
খাওয়া দাওয়া করতে চান গঙ্গাসাগরের এই সমস্ত হোটেলেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। গঙ্গাসাগরে রাস্তার দুধারে রয়েছে খাবারের প্রচুর হোটেল। মোটামুটি সবকটি হোটেলেই সবজি ভাতের মূল্য 30 টাকা। আপনারাও কি আমার মতো ঘুরতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কি রকম লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।